দেখ চার্টস ইন ফার্মাকোলজি, এটা তোরা অলরেডি জানিস। এটা কি, এটা কি, এটা হচ্ছে স্টেডি স্টেট কনসেন্ট্রেশন অফ দা কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফ। ওকে, সো কোশ্চেনটা কি হবে এখান থেকে, হাউ মেনি স্টেডি স্টেট আর রিকোয়ার্ড, হাউ মেনি হাফ লাইফস আর রিকোয়ার্ড টু রিচ স্টেডি স্টেট। এটা হচ্ছে স্টেডি স্টেট, হাউ মেনি হাফ লাইফস আর রিকোয়ার্ড 4 to 5। এখানে 6টা নেওয়া হয়েছে, 2 3 4 5 6। হোয়াট ইজ হাফ লাইফ কোশ্চেন আসবে, নেক্সট কোশ্চেন হবে হোয়াট ইজ হাফ লাইফ। হ্যাঁ, তারপরের কোশ্চেন হবে হোয়াট আর দ্য টাইপস অফ হাফ লাইফ। কোশ্চেন লিখে নেই, এটাই কোশ্চেন, আর কিছু নেই। হোয়াট আর দ্য টাইপস অফ হাফ লাইফ। আচ্ছা, এটা কোন রুটে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ওরাল, আইভি না আইএম? এই, এটা কোন রুটে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ওরাল, আইভি না আইএম? হুইচ রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন? হ্যাঁ দেখলাম পেজ। হ্যাঁ, ওরাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে ওরাল। ওকে, কেন ওরাল? কারণ এই যে এইটা কি, এটা হচ্ছে ফেজ অফ অ্যাবজর্পশন, এ বি দেখতে পাচ্ছিস? এ বি কি, এ হচ্ছে ফেজ অফ অ্যাবজর্পশন, অর্থাৎ ড্রাগটা তুই এখানে অ্যাডমিনিস্ট্রেট, এখানে মুখে খেয়েছে, খাওয়ার পর ইন্টেস্টিন দিয়ে অ্যাবজর্পশন হচ্ছে, কনসেন্ট্রেশন বাড়তে বাড়তে পিক করলো। হ্যাঁ, তারপর একটা স্টেজে যাওয়ার পর অ্যাবজর্পশন আর নেই, এলিমিনেশন শুরু হলো। এলিমিনেশন এখান থেকেও স্টার্ট হবে, বাট ইট উইল বি প্রোনাউন্সড আফটার দ্য রিচিং ম্যাক্সিমাম এফেক্ট। ওকে, সো দিস ইজ ফেজ অফ অ্যাবজর্পশন, দিস ইজ ফেজ, এটা কি? ইয়েস, দিস ইজ কল্ড Cmax। Cmax। এটা কি? না, দিস ইজ কল্ড Tmax। টাইম রিকোয়ার্ড টু রিচ ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন, দিস ইজ Tmax। টাইম রিকোয়ার্ড, এই যে টাইম, কতটা টাইম লাগছে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছতে, কতটা টাইম লাগছে ড্রাগটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছতে, দ্যাট ইজ কল্ড Tmax, নট T half। ওকে, ডোন্ট কনফিউজ। এটা কি? দিস ইজ কল্ড থেরাপিউটিক উইন্ডো। হ্যাঁ, অর্থাৎ এইখানে হচ্ছে একটা ড্রাগের থেরাপিউটিক, দেখ এখানে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন, কিন্তু ড্রাগটার অ্যাকশন এই কনসেন্ট্রেশন পেরোনোর পরই শুরু হয়ে যায়। এই যে কনসেন্ট্রেশন থ্রেশহোল্ড, এটাকে আমরা বলছি থেরাপিউটিক কনসেন্ট্রেশন, অর্থাৎ ড্রাগটা তার কাজ শুরু করতে গেলে এই কনসেন্ট্রেশনের উপরে ওকে যেতে হবে। কিন্তু ড্রাগটার কনসেন্ট্রেশন যদি এতটাই বেড়ে যায় যে এটা এই দাগটাকে পেরিয়ে চলে গেল, তাহলে টক্সিসিটি হয়ে যাবে। So this is a threshold for adverse response and this is the threshold for therapeutic response. দেখ, ড্রাগটা ওরালি দেওয়া হয়েছে, অ্যাবজর্পশন হতে হতে যখন প্লাজমা কনসেন্ট, এটা তো প্লাজমা কনসেন্ট্রেশন, এটা টাইম, হতে হতে যখন প্লাজমা কনসেন্ট্রেশন একটা সার্টেন লেভেলের উপর চলে যাবে, একটা সার্টেন, প্রত্যেকটা ড্রাগের জন্য একটা করে লেভেল ফিক্স করা আছে, এই কনসেন্ট্রেশনের উপর যখন চলে যাবে তখন ওর মেকানিজম ফাংশনটা শুরু হবে। তার নিচে হচ্ছে বলি আমরা সাব থেরাপিউটিক ডোজ, অর্থাৎ যে ডোজের কোনো ভ্যালু নাই, থেরাপিউটিক লাইন ক্রস না করতে পারলে ওই কনসেন্ট্রেশনের কোনো ভ্যালিডিটি নাই। সো যে কনসেন্ট্রেশনের উপর গেলে এফেক্ট আসবে সেটা হচ্ছে থেরাপিউটিক কনসেন্ট্রেশন, আর যে কনসেন্ট্রেশন ছাড়িয়ে চলে গেলে অ্যাডভার্স রেসপন্স আসবে সেটা হচ্ছে MEC ফর মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন ফর অ্যাডভার্স রেসপন্স। তাহলে একটা ড্রাগের যতটা এটাকে বলে উইন্ডো, এই উইন্ডোতে কাজ হবে, তাহলে যতটা বড় উইন্ডো হবে তত সেফ, যত ন্যারো উইন্ডো হবে তত রিস্কি। ফর এক্সাম্পল, প্যারাসিটামল has a very high therapeutic window, so it is very safe. Amitriptyline which has a dioxin which has a very narrow therapeutic window, so that is not that safe. You need therapeutic drug monitoring in those cases. TDM clear? তাহলে এটা হচ্ছে থেরাপিউটিক। তাহলে এখানে কোশ্চেন কি হবে, ডিফাইন থেরাপিউটিক উইন্ডো, থেরাপিউটিক ইন্ডেক্স।
হলো? এটা কোন রুট, ওরাল, আইভি না আইএম? এটা হচ্ছে আইভি। হলো? কেন আইভি? হ্যাঁ দেখ, ওরালি যখন দেওয়া হচ্ছে তখন একটা অ্যাবজর্পশন হবে, তাই না? ড্রাগটা ইন্টেস্টিনে যাবে, ইন্টেস্টিন থেকে অ্যাবজর্পশন হবে, তারপর তার প্লাজমা কনসেন্ট্রেশন ধীরে ধীরে বাড়বে, তাই তো? আমরা এখানে প্লাজমা কনসেন্ট্রেশন মাপছি। কিন্তু আইভি যখন দিবি তখন তো তার ওরাল টোরাল সব বাইপাস করে গেল, ডাইরেক্টলি প্লাজমায় চলে এলো, তাহলে প্লাজমা কনসেন্ট্রেশনটাই হবে সি ম্যাক্স। প্রথম যে সময় ড্রাগটা দিলাম সেটাই পৌঁছে গেল সি ম্যাক্সে। ক্লিয়ার? হ্যাঁ, যেই আমি ড্রাগটা দিলাম ওটাই হলো ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন। এইবার দেখ গ্রাফটা, এতটা জায়গা হচ্ছে নর্মাল লাইন আর এতটা ডট ডট ডট, তাই না? কেন? কারণ হচ্ছে যে আমরা যখন একটা পেশেন্টকে বা একজনের উপর ট্রায়াল হচ্ছে, তাকে একটা ড্রাগ ইনজেক্ট করলাম, ইনজেক্ট করার সঙ্গে সঙ্গে কি তুই তার আরেক হাত থেকে ব্লাড নিয়ে প্লাজমা কনসেন্ট্রেশন মাপতে পারবি? ইটস নট টেকনিক্যালি পসিবল। তাহলে আমরা কি করব? আমরা একটা পেশেন্টকে ইনজেক্ট করলাম একটা ড্রাগ, তার 1 ঘন্টা পর রিডিং নিলাম কত কনসেন্ট্রেশন, 2 ঘন্টা পর ব্লাড নিলাম কত কনসেন্ট্রেশন, 3 ঘন্টা পর নিলাম। এখানে যেমন দেখ আমরা প্রত্যেক 2 ঘন্টা পর পর কনসেন্ট্রেশন নিয়েছি, 2 এ নেওয়া হয়েছে, 4 এ নেওয়া হয়েছে, 6 এ, 8 এ, 10 এ, 12 এ। কেন এতটা বলছি? কারণ এই গ্রাফটা দিয়ে বলবে হাফ লাইফ কত ক্যালকুলেট করো। ওকে, এই গ্রাফটা তোমাদের আসবে পরীক্ষায় এবং তাতে এর জায়গায় অন্য কোনো প্যারামিটার দেওয়া থাকবে, দিয়ে বলবে ক্যালকুলেট দা হাফ লাইফ, 5 মার্কস বা 10 মার্কস। কি করে করবে? তাহলে দেখো এখানে কি হলো, আমি এইখানে 0 আওয়ার্সে আমি ড্রাগটা ইনজেক্ট করেছি একজনের শরীরে। হলো? ইনজেক্ট করার পর আমি জানি না কনসেন্ট্রেশন কত, আমি 2 ঘন্টা পর একটা রিডিং নিলাম, এইখানে এলো কনসেন্ট্রেশন পেলাম। 4 ঘন্টা পর নিলাম, এখানে পেলাম। 6 নিলাম, এখানে পেলাম। 8 নিলাম, এখানে। করতে করতে দেখা গেল আমার একটা সরল রেখা এসছে, লিনিয়ার, তাই না? তাহলে আমি ধরে নিতে পারি যে ড্রাগটা যদি এতটাই লিনিয়ার এলিমিনেশন হচ্ছে, তাহলে আগেও এটুকু লিনিয়ার ছিল। তাই আমি ব্যাক ক্যালকুলেশন করছি, এটাকে বলে এক্সট্রাপোলেশন অফ দ্য ডেটা। এক্সট্রাপোলেশন, এক্সট্রাপোলেশন, এক্সট্রাপোলেশন করে আমি কি করলাম, এখানে ব্যাক ডট করতে 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 যখন আমি এখানে হিট করলো, দেখা গেল আমি অরিজিনাল সি ম্যাক্সটা পেয়ে গেলাম। এটা ক্যালকুলেশনে পেলাম, থিওরিটিক্যালি পেলাম, প্র্যাকটিক্যালি নয়। কত পেলাম? দেখাচ্ছে 16। হলো? এবার দেখ হাফ লাইফ কত হবে। তাহলে দেখ হাফ লাইফ মানে কি, the time in which the initial plasma concentration becomes half of the original value, তাই তো? প্লাজমা কনসেন্ট্রেশন বিকাম হাফ অফ দ্য অরিজিনাল ভ্যালু, তাই তো? তাহলে অরিজিনাল ভ্যালু কত? 16। তাহলে 8 কখন হচ্ছে সেটাই হবে হাফ লাইফ। তাহলে দেখ 8 কখন হচ্ছে, দেখ 4 এ গিয়ে, তাই তো? তাহলে হাফ লাইফ কত? 4 আওয়ার্স। আবার একটা ক্যালকুলেট করে দেখ, লিনিয়ার তো, তাহলে 8 থেকে যদি আমি ধরি তাহলে 4 আমার হবে হাফ লাইফ। তাহলে 4 কততে হচ্ছে? এই যে 4, 8, তাহলে 4 এ ছিল 8 আর 8 এ হলো 4, তাহলে এগেইন 4 আওয়ার্স এ আমার হাফ হয়ে যাচ্ছে। সো হাফ লাইফ ইজ 4 আওয়ার্স। সিম্পল। ক্লিয়ার? এবার এটা তোমাদের কার্ভে যেমন থাকবে তোমার দিতে হবে, ইট মে বি 3 আওয়ার্স, ইট মে বি 2 আওয়ার্স, ইট মে বি 1 আওয়ার। ওকে, যেমন তোমার গ্রাফটা পড়বে তেমন তোমাকে ক্যালকুলেট করতে হবে। পারবে তো? I think it's very easy. So plasma concentration versus time curve of one compartment and multi compartment, এই ফেজটা কি? This is the phase of distribution. ওকে, অ্যাকচুয়ালি কি হয় এটা বলে রাখি, অ্যাকচুয়ালি এটা লিনিয়ার থাকে না। এই যে আমরা দেখাচ্ছি ব্যাক ক্যালকুলেশন করে ফলো পেয়ে গেলাম, অ্যাকচুয়ালি এটা লিনিয়ার থাকে না। কেন থাকে না? কারণ একটা ড্রাগ যখন আমি ইনজেক্ট করছি, ব্লাডে দিচ্ছি, ড্রাগটা তো টিস্যুতেও যাবে, যাবে না? তাই না? টিস্যু থেকে তো আবার প্লাজমায় ফিরবে, তারপর সেটা এলিমিনেটেড হবে। তাহলে আমার এখানে টিস্যুর ফেজটা কোথায় গেল? ওটা তো লিনিয়ার হবে না। তাহলে অ্যাকচুয়াল যদি আমরা প্র্যাকটিক্যালি এটাকে করতে পারি বা করা যখন হয়েছে খুব হাই লেভেল স্টাডিতে, তখন দেখা গেছে এটা অ্যাকচুয়ালি এই জায়গাটা এরকম স্টেট হয় না, এটা এরকম হয়, কারণ টিস্যু থেকে বেরোতে কিছুটা সময় লাগে।
So this phase determines the apparent volume of distribution. বোঝা গেল? So this is where the distribution comes into play. এইখানে হচ্ছে টিস্যুতে গেল, ব্লাডে গেল, আস্তে 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 কমতে কমতে এবার যখন পুরো ব্লাডে চলে এসেছে, it becomes linear. It may be first order, it may be zero order. Clear? এগুলোর মধ্যে আর ঢুকবো না। You can take the PowerPoint if you want. Question কি কি হবে? What is volume of distribution? What is cumulative effect of drug? What is half life? Types of half life. এটা কি আর এটা কি বল? আগের দিন তো হয়েছে। এইটা কিসের কার্ভ? হ্যাঁ? This is a curve of competitive antagonism. This is a competitive antagonism curve and this is non-competitive antagonism. Next question হবে কেন? Why it is competitive and why it is non-competitive? যে কথাটা বলতেই হবে পরীক্ষায় অ্যানসারে সেটা হচ্ছে why। আচ্ছা প্রথমে তো জিজ্ঞেস করা হলো, বলবে log dose response curve of agonist in case of increasing concentration of an antagonist। হলো? Now what is the type of curve? তুমি বললে competitive antagonism। কোশ্চেন হবে why। দুটো কথা বলতে হবে, একটা হচ্ছে রাইট সাইডেড শিফট আর নাম্বার 2 প্যারালাল শিফট। এটা না বললে নম্বর নাই। রাইট সাইডেড শিফট because স্যার because there is right sided shift, দেখো রাইট সাইডেড শিফট এন্ড প্যারালাল শিফট। হলো? এটা বলতে হবে। এখানে দেখো এখানে রাইট সাইডেড শিফট নেই এবং নন প্যারালাল শিফট হয়েছে, তাই না? তাহলে দিস ইজ দ্য কজ, কম্পারেটিভ এন্ড নন কম্পারেটিভ। অনেক কিছু বলার আছে পোটেনসি এফিকেসি, আমি ঢুকছি না, হবে না নইলে। ওকে, ছেড়ে দাও, এটা তোমাদের নয়। ভেরি ইম্পর্টেন্ট, নিকোটিনিক অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন। লেখো, হেডলাইন দাও, নিকোটিনিক অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন। হয়েছে এটা? এখানে ক্যাল শুরু হলো, নিকোটিনিক অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন, ভেরি ইম্পর্টেন্ট। দেখো অদ্ভুত ব্যাপার, অ্যাসিটাইলকোলিন কোন কোন রিসেপ্টরে কাজ করে হার্টে? বল। হ্যাঁ, কোন রিসেপ্টরে কাজ করবে অ্যাসিটাইলকোলিন? মাসকারেনিক না সরি কোলিনার্জিক না অ্যাডিনার্জিক? শুনি আগে, দাঁড়া তোরা বলবি না, পিছন থেকে বল। অ্যাসিটাইলকোলিন কোন রিসেপ্টরে কাজ করবে, কোলিনার্জিক না অ্যাডিনার্জিক? কোলিনার্জিক। কোন কোলিনার্জিক, মাসকারেনিক না নিকোটিনিক? মাসকারেনিক, ভেরি গুড। কোন মাসকারেনিক রিসেপ্টর হার্টে থাকে? M2, তাই তো? M2 কি করে? হার্ট রেট কমায় না? ডোন্ট সেল ব্র্যাডিকার্ডিয়া। increases or decreases? Decreases the heart rate. Okay, ব্র্যাডিকার্ডিয়া করতেও পারে নাও পারে। ওকে, সো decreases the heart rate, M2, তাই তো? তাহলে দেখো আমি যদি অ্যাসিটাইলকোলিন দিচ্ছি, এটা হচ্ছে হার্ট রেট লালটা, হ্যাঁ, আর এটা হচ্ছে ব্লাড প্রেশার। তাহলে দেখো হার্ট রেট কি হলো? কমলো। তাহলে এই যে আমি অ্যাসিটাইলকোলিন এখানে দিলাম, কেন এখানে বিপি ফল হলো? কোশ্চেন হবে এটা, why there is fall in BP? because number 1, এটা এঁকেছিস তো? হ্যাঁ, এখানে অ্যারো দে, কেন fall in BP? number 1, fall in heart rate due to M2 receptor, fall in heart rate due to M2 receptor, তাই না? তাহলে এই যে লাল দাগটা নিচে গেল। আচ্ছা, বিপি ফল কেন হলো? হার্ট রেট যদি কমে তাহলে কার্ডিয়াক আউটপুট কমবে, তাই না? তাহলে ব্লাড প্রেশার কমবে। হার্ট রেট কমলে কার্ডিয়াক আউটপুট কমবে, তাহলে ব্লাড প্রেশার কমবে। আচ্ছা, আরেকটা এক্সপ্লেনেশন আছে, সেটা হচ্ছে ব্লাড ভেসেলে কোন মাসকারেনিক রিসেপ্টর থাকে? M3 রিসেপ্টর থাকে ব্লাড ভেসেল। M3 রিসেপ্টর কি করে? ভ্যাসোডাইলেটেশন, তাই না? তাহলে যখন অ্যাসিটাইলকোলিন দিচ্ছি আমি, লেখো এক্সোজেনাস অ্যাসিটাইলকোলিন। এক্সোজেনাস, এক্সোজেনাস মানে
ইনজেকশন যেটা দিচ্ছি অ্যাসিটাইলকোলিন, এক্সোজেনাস অ্যাসিটাইলকোলিন will act on M3 receptor in vascular smooth muscle. M3 receptor in vascular smooth muscle, তাই না? তাহলে কি হবে? vasodilation and fall in blood pressure. এর আগেও বলেছি কথাটা, এখনো বলছি। এক্সোজেনাস অ্যাসিটাইলকোলিন কেন বললাম? কারণ ভেগাস নার্ভ থেকে যখন অ্যাসিটাইলকোলিন বেরোবে, সেই অ্যাসিটাইলকোলিন কিন্তু শুধু হার্টেই কাজ করবে, ব্লাড ভেসেলে কাজ করবে না। কেন করবে না? কারণ দেয়ার ইজ নো কোলিনার্জিক নার্ভ সাপ্লাই ইন ব্লাড ভেসেল। হলো, endogenous acetylcholine will not cause not act on the vascular smooth muscle because there is no cholinergic nerve supply. ব্লাড ভেসেলে শুধু অ্যাডিনার্জিক সাপ্লাই আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার এক্সপ্লেনেশন হয়ে গেল, তাই তো? এইবার হচ্ছে এখানে কি করলাম আমরা? অ্যাট্রোপিন দিলাম, তাই না? অ্যাট্রোপিন কি করবে? M2 রিসেপ্টরটাকে ব্লক করে দেবে। তাহলে কি হবে? there will be unopposed sympathetic activity. তাহলে কি হবে? there will be increase in the heart rate. Okay, there will be increase in the heart rate, but no effect on blood pressure. Atropine blocks M2 receptor, so there is unopposed sympathetic activity. বিটা রিসেপ্টরটা আনঅপোজড কাজ করবে, তাই না? তাহলে হার্ট রেট বেড়ে যাবে, বেড়ে গেলে এই যে হার্ট রেট বেড়ে গেছে। এবার কি হলো দেখো, এবার দেখো কম্পিটিটিভ অ্যান্টাগনিজম ইজ কামিং ইনটু প্লে। আমরা জানি অ্যাসিটাইলকোলিন এন্ড অ্যাট্রোপিন আর কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট, অর্থাৎ যার কনসেন্ট্রেশন বেশি হবে হি উইল টেক দ্য আপার হ্যান্ড। তাই তো কম্পিটিটিভ এর মানে যার কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে সে আরেকজনকে সুপারসিড করছে। তাহলে দেখো অ্যাট্রোপিন 5 দিয়েছিলাম, সেখানে আমি অ্যাসিটাইলকোলিন 5 দিয়েছিলাম, আমি কম্পিটিটিভ অ্যান্টাগনিজমে অ্যাট্রোপিন 2000 দিয়েছি। এবার আরো বেশি দিলাম, 200 মাইক্রোগ্রাম দিলাম অ্যাসিটাইলকোলিন, 5 এর জায়গায় 40 গুণ বেশি। যখন 200 মাইক্রোগ্রাম দিলাম, অদ্ভুত ব্যাপার, তখন কি হলো? বিপিটা তো ফল হওয়া উচিত ছিল, কি তাই তো হওয়া উচিত, এটা ফল হওয়া উচিত ছিল, তো ফল না হয়ে হার্ট রেট আর বিপিটা বেড়ে গেল। ওয়াই? তাহলে এখানটা যেটা করেছো এখানে অ্যারো মারো, why rise in heart rate and why rise in BP, why rise in heart rate and why rise in BP, কোশ্চেন এগুলোই, এটাই ক্যাল, তোমাকে এক্সপ্লেন করতে হবে এবং অটোনমিক নার্ভাস সিস্টেম খুব ভালো জানা চাই। এএনএস দুর্দান্ত জানতে হবে, নইলে হবে না। আর নইলে যেটুকু বলছে একদম মুখস্থ করে উঠবে দে, একদম বমি করে দে, তাহলেও হয়ে যাবে। ঠিক আছে? সেটা হচ্ছে কি, লেখো কেন রাইজ ইন হার্ট রেট আর কেন রাইজ ইন বিপি। লেখো বিকজ অফ নিকোটিনিক অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন, বিকজ অফ নিকোটিনিক অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন। দেখ অ্যাসিটাইলকোলিন যখন দেওয়া হচ্ছে তখন সে শুধু কি মাসকারিনিকে কাজ করবে, নিকোটিনিক রিসেপ্টরে কাজ করবে না। কিন্তু যখন অ্যাট্রোপিন দিচ্ছি আমরা, অ্যাট্রোপিন ইজ অনলি অ্যান্টি মাসকারিনিক, ইট হ্যাজ নো এফেক্ট অন দ্য নিকোটিনিক রিসেপ্টর। তাহলে অ্যাট্রোপিনটা শুধু মাসকারিনিককে ব্লক করেছিল, আমরা যখন আবার অ্যাসিটাইলকোলিন চার্জ করলাম তখন মাসকারিনটা ব্লক রইলো, নিকোটিনিকটার অ্যাকশন দিল। আমরা জানি নিকোটিন রিসেপ্টর কোথায় থাকে? অটোনমিক গ্যাংলিয়ায়। when it is stimulated কি রিলিজ হয়? অ্যাড্রিনালিন অর নরঅ্যাড্রিনালিন, তাই তো? তাহলে এটার এফেক্ট কি হবে? there will be rise in heart rate and rise in blood pressure, তাই তো? তাই না? তাহলে লেখো অ্যাসিটাইলকোলিন will act on the nicotinic receptor which remains unblocked by atropine,
which remains unblocked by atropine bracket A on-limb antimuscarinic action bracket close. Atropine bracket A on-limb antimuscarinic action bracket close. তাই না? তাহলে কি হলো? আচ্ছা এবার অ্যারো। So stimulation of nicotinic receptor in adrenal autonomic ganglia. Stimulation of nicotinic receptor in autonomic ganglia. Release of NE. Release of NE. So rise in heart rate and rise in blood pressure. Release of NE, norepinephrine. So rise in heart rate and rise in blood pressure. বোঝা গেল? Clear? So this is called nicotinic action of acetylcholine. এটা ওটাই দেখানো হয়েছে, দেখ নিকোটিনিক অ্যাকশন, আর এগুলো তো যাচ্ছি না, যাই হোক। এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যাল সফটওয়্যার, এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যাল সফটওয়্যার। ওকে, এটা বোধহয় তোদের দেবে না, গতবার অবধি আমরা দেইনি। হ্যাঁ, আমরা শুধু গ্রাফটাই দিচ্ছি, দিয়ে বলছি ইন্টারপ্রিটেশন করো। জেনারেলি নিয়ম হচ্ছে অ্যাকচুয়ালি সফটওয়্যারটাকে দিয়ে চালাতে হবে, মানে তোকে অ্যাসিটাইলকোলিন দিতে হবে সফটওয়্যারে, অ্যাক্টোমোন দিতে হবে, বাট আই থিংক বা উই বিলিভ দ্যাট দ্যাট উইল বি টু মাচ ফর এমবিবিএস। ওকে, দিস ইজ বেস্ট প্রিজার্ভ ফর পিজি লেভেল। ওকে, সো আমাদের এখনো পর্যন্ত যা গাইডলাইন আছে তাতে আমরা গ্রাফটাই তোদের দেব, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দ্য কার্ভ। ওকে, কেন বাড়ছে, কেন কমছে, হার্ট রেট কেন বাড়ছে, কেন, দিস থিংস ইউ হ্যাভ টু এক্সপ্লেইন, বাট ডোন্ট হ্যাভ টু ডু দ্য এক্সপেরিমেন্ট। ওকে, তো আমি যাচ্ছি না, ওই জন্য এক্সপেরিমেন্টের টাইমও নেই আজকে। এগুলো খুব ভালো চার্টস আছে, তোরা নিতে পারি, এক কথায় পুরো অটোনমিক এএনএস হয়ে যাবে। ওকে, কে কোন রিসেপ্টরে কাজ করছে, কিভাবে কাজ করছে, কার প্রেসার এফেক্ট আছে, কার নেই, এভরিথিং ইজ দেয়ার। আমরা যাচ্ছি না এগুলোর মধ্যে। আলফা রিসেপ্টর কোনটা, কি টাইপের রিসেপ্টর, কি তার এফেক্টস, আলফা এন্ড বিটা অল আর দেয়ার। ওকে, ভেরি বিউটিফুল স্লাইড, মানে বহুত দিনে বানানো আমার স্লাইড, প্রায় 10 ইয়ার্স ইন মেকিং, কিছু কিছু জাস্ট আপডেট হয়। সো ভেরি নাইস স্লাইড, ইউ ক্যান টেক ইট, ইট উইল বি ভেরি হেল্পফুল। এগুলা যাচ্ছি না, টাইম নেই, ছেড়ে দে। এইবার আয়, এইটা এটা আঁক, এটা এই দুটো আঁক। হ্যাঁ, আচ্ছা, আগে এটা নয়, হ্যাঁ আগে এটা নয়, আগে এটা। আচ্ছা, এই যে ড্রাগটা, এখানে কোশ্চেনটা কি হবে তোদের, তোদের এই কার্ভটা দেওয়া হবে, হ্যাঁ এটা ঢাকা থাকবে। সো তুমি কোন ড্রাগ দিয়েছো, দ্যাট উইল বি ইওর কোশ্চেন, এন্ড হোয়াই। ওকে, হোয়াট ড্রাগ হ্যাজ বিন ইনজেক্টেড and why you are telling us that this drug has been injected, এটা হবে কোশ্চেন। তাহলে ড্রাগটা কি দেওয়া হয়েছে, অ্যাড্রিনালিন। হলো, অ্যাড্রিনালিন কোন কোন অ্যাড্রিনার্জিক রিসেপ্টরের উপর কাজ করে, আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2। আলফা 1 কোথায় থাকে, আলফা 2, আলফা 1 কোথায় থাকে, মেইন ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলে থাকে। কি করে, ভ্যাসোকনস্ট্রিকশন করে। তাহলে কিভাবে ব্লাড প্রেসার বাড়বে না কমবে, বাড়বে। তাহলে দেখো অ্যাড্রিনালিন প্রথমে আলফা 1 আলফা 2 তে কাজ করেছে। সো এই যে রাইজ, এটা হচ্ছে, এখানে অ্যারো মারো, why there is rise, because of alpha 1 and alpha 2 action, because of alpha 1 and alpha 2 action। এরপরে কি হলো, ফল শুরু হলো, হলো এই যে ফল হলো, কেন হলো লেখো, concentration of adrenaline drops and reduction in alpha 1 and alpha 2 effect। At the same time, increased beta 1 and beta 2 activity। ঠিক আছে, আচ্ছা এবার ব্র্যাকেটে লেখো কেন এটা হলো, লেখো অ্যাড্রিনালিনস এফেক্ট
is concentration dependent. Adrenaline's effect is concentration dependent. Hello? In low and very low concentration, at low and very low concentration, it acts on beta 1 and beta 2. As the concentration rises, alpha 1 and alpha 2 action starts and predominates. Alpha 1 and alpha 2 action starts and predominates. মানে যতক্ষণ লো কনসেন্ট্রেশনে থাকবে ও বিটা 1 বিটা 2 তে আগে ঢুকবে, ওগুলো বেশি সেনসিটিভ। অল্প কনসেন্ট্রেশন অ্যাড্রিনালিন বিটা 1 বিটা 2 ধরে নেবে, কিন্তু যেই কনসেন্ট্রেশনটা বাড়তে থাকবে তখন আলফা অ্যাকশন স্টার্ট হবে, আর যেই আলফা অ্যাকশন স্টার্ট হবে ওটা এত পাওয়ারফুল যে ওটা বিটা 1 বিটা 2 কে সাবসেট করবে। হলো? তাহলে দেখ, আমি যখন অ্যাড্রিনালিন দিচ্ছি ইট ইজ ইন হাই কনসেন্ট্রেশন, সো আলফা 1 আলফা 2 ইজ প্রিডমিনেন্ট। যেই কনসেন্ট্রেশনটা একটা সময় পর পড়তে শুরু করলো, অ্যাড্রিনালিন স্টেজ ফর এ ভেরি ফ্র্যাকশন অফ সেকেন্ড ইন ব্লাড। যেই কনসেন্ট্রেশনটা পড়তে শুরু করলো ওর কিন্তু আলফা 1 আলফা 2 টা পড়ছে, বিটা 1 বিটা 2 স্টার্ট হচ্ছে, এবং দেখ একটা সময় পর বিটা 1 টাও চলে যাবে, শুধু বিটা 2 টা থেকে যাবে। বিটা 2 কি করে? ভ্যাসোডাইলেটেশন। তাহলে দেখ কি হবে, বেসলাইন আসার আগে ব্লাড প্রেশারটা একটু ফল করবে, তারপর বেসলাইনে যাবে। দ্যাট ইজ কার্ডিনাল সাইন অফ অ্যাড্রিনালিন। অর্থাৎ অ্যাড্রিনালিন কি করে বুঝবো? নন অ্যাড্রিনালিনের সঙ্গে এইটুকুই পার্থক্য। নন অ্যাড্রিনালিনে কি হয় দেখাচ্ছি আমি। অ্যাড্রিনালিনে কি হবে? উঠবে, নামবে, বেসলাইনের নিচে নামবে, তারপর উঠে বেসলাইনে যাবে। এই যে বেসলাইনের নিচে নামলো, দিস ইজ ডিউ টু বিটা 2 অ্যাকশন। সো দিস ইজ ডিউ টু বিটা 2 অ্যাকশন। ক্লিয়ার? আচ্ছা দেখ, এটার আরো একটা প্রমাণ কি, এর প্রমাণটা হচ্ছে এইটা। দেখ এখানে কি হচ্ছে, এখানে 20 মিলিগ্রাম দেওয়া হয়েছিল অ্যাড্রিনালিন, হাই কনসেন্ট্রেশন। যখন আমরা খুব লো কনসেন্ট্রেশনে দিলাম, দেখ আলফা অ্যাকশনটা আর হলো না, শুধু বিটা 2 অ্যাকশনটা হলো। তাই জন্য ব্লাড প্রেশারটা ফল করলো শুধু। যেই কনসেন্ট্রেশন বাড়বে অ্যাকশনটা এটা চলে আসবে। ক্লিয়ার? তাহলে পারা যাবে অ্যাড্রিনালিন। ক্লিয়ার? নরঅ্যাড্রিনালিন, দেখ নরঅ্যাড্রিনালিনে কি পার্থক্য হলো? কাফটা এরকমই উঠছে, এই প্রথমে আলফা 1 আলফা 2, এইবার দেখ বিটা 1 অ্যাকশন হয়ে শেষ। নরঅ্যাড্রিনালিন হ্যাজ নো এফেক্ট অন বিটা 2। নরঅ্যাড্রিনালিন হ্যাজ নো এফেক্ট অন বিটা 2 রিসেপ্টর। তাহলে এই কাফটা আঁক এবং এটাতে লেখ, এখানে কি দিচ্ছিস তুই? নরঅ্যাড্রিনালিন। নরঅ্যাড্রিনালিন। আচ্ছা, আমরা যখন কাফটা দেব তোদেরকে, অ্যান্সারটা খুব ভালো হবে যদি তোরা প্রথমেই এটা বলিস যে এটা কি, বলো এই কাফটা কি। সো এই কাফটা হচ্ছে কপি অফ দ্য কাইমোগ্রাফিক ট্রেসিং অফ মিন আর্টেরিয়াল বিপি। এই কথাটা যদি লিখতে পারিস খুব ভালো অ্যান্সার। দিস ইজ দ্য বেস্ট অ্যান্সার। এই ক্যাট কথাটা লিখিস না, ক্যাটটা আমার অনেক আগের স্লাইড, ওই জন্য আমার তখন ক্যাটে আমরা এক্সপেরিমেন্ট করতাম, এখন তো অ্যানিমাল এক্সপেরিমেন্ট উঠেই গেছে। তো ডোন্ট টেল ক্যাট, কারণ এখানে আমরা ক্যালে ক্যাট নাও থাকতে পারে। তো এই অ্যান্সারটা, এই আগেরটাও, এই যে যত কার্ভ দেখছিস, এই যে যত কার্ভ, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে মিন আর্টেরিয়াল বিপি। মিন আর্টেরিয়াল বিপি, copy of the chymographic tracing of mean arterial BP. Copy of the chymographic tracing of mean arterial BP. এবার দেখ, তাহলে এখানে আমরা কি দিচ্ছি? নরঅ্যাড্রিনালিন। হলো? এটা কি? নরঅ্যাড্রিনালিন। কেন নরঅ্যাড্রিনালিন? বিকজ, লেখো why, because it has no beta 2 action. Because it has no beta 2 action. So fall of the BP will be at per base level, not below it. Fall of BP will be at per base level, not below it.
এই যে দেখো আবার এখানে লিখেছি noradrenaline IV alpha 1 and alpha 2 rises TPR, beta 1 rises cardiac output, fall in concentration of noradrenaline due to diffusion and metabolism uptake 2। এই যে পড়তে পড়তে কনসেন্ট্রেশন আলফা অ্যাকশন চলেই গেল, এবার নরমাল হয়ে গেল। ওকে, আচ্ছা অ্যাড্রিনালিন আর নরঅ্যাড্রিনালিন, এই নর কথাটার মানে কি? নর কথার মানে হচ্ছে নাইট্রোজেন অনহি রেডিকাল অর নো অক্সিজেন রেডিকাল। এই নেই বইতে। NAD, noradrenaline means nitrogen unhi radical. A great big MCQ. Nitrogen unhi radical or no oxygen radical. That's why it is called noradrenaline. So why it is NAD noradrenaline? NAD has no beta 2 action, so BP will be normalized, but adrenaline has predominantly beta 2 action, which causes vasodilatation resulting in lowering of TPR and fall in BP before normalization. Okay. So this is adrenaline and beta 2. এটা কি? This is tolerance, tachyphylaxis. কেন? দেখ এফেড্রিন দিচ্ছি, প্রথমে এই দেখ টলারেন্স ডেভেলপ করছে, অ্যাকিউট টলারেন্স কমে গেল। So this is an example of tachyphylaxis, ephedrine. Ephedrine, tachyphylaxis. ওকে, চেঞ্জ করে দিলাম। ছেড়ে দে, এটা দেবে না তোদের, আইসোপ্রোটানল দেবে না। vasomotor reversal of del। আচ্ছা, এটা ছবিটা আঁক আগে। draw the picture। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, vasomotor reversal of del। সরি দাঁড়া, এইটা বেটার আছে। Copy of the chymographic tracing of mean arterial BP। ওকে বলবো? হ্যাঁ, আচ্ছা দেখ এইটা তাহলে কি হবে, অ্যাড্রিনালিন না নরঅ্যাড্রিনালিন? হ্যাঁ, অ্যাড্রিনালিন। নরঅ্যাড্রিনালিন তো নিচে নামবে না, অ্যাড্রিনালিন। এই দেখ এটা তো বেস লাইন, নিচে নামছে তো, সো দিস উইল বি অ্যাড্রিনালিন। হলো, এইটা কি হবে? এটা নরঅ্যাড্রিনালিন। দেখ বেস লাইনের নিচে নামছে, এটা বেস লাইন, তার উপর থেকে বেড়ে যাচ্ছে, এটা নিচে নামছে। এই দেখ বেস লাইনের বেস, এটা দেখবি সবসময়। ওকে, এটা নরঅ্যাড্রিনালিন। এবার দেখ এখানে আমরা একটা ড্রাগ দিচ্ছি, তারপর বিপিটা ফল হলো। এই বিপিটা ফল তিনটে কারণে হতে পারে। একটা আমরা জানি অ্যাসিটাইলকোলিন বললাম, তাই না? তাহলে একটা হচ্ছে বিপি ফল হলো কেন, একটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন, M3 রিসেপ্টর ইন ভাস্কুলার এন্ডোথেলিয়াম, নাইট্রিক অক্সাইড মিডিয়েটেড ভ্যাসোডাইলেটেশন একটা। আর কি হতে পারে? আইসোপ্রেনালিন হতে পারে, বিকজ আইসোপ্রেনালিন হ্যাজ অনলি বিটা 1 এন্ড বিটা 2 অ্যাকশন এন্ড নো আলফা অ্যাকশন, তাহলে আইসোপ্রেনালিন হতে পারে। আর কি হতে পারে? হিস্টামিন হতে পারে। হলো, বিকজ হিস্টামিন ক্যান কজ অলসো ভ্যাসোডাইলেটেশন, তাই তো? তাহলে এই যে বিপিটা ফল হচ্ছে, কেন ফল হচ্ছে? 3 causes. It may be acetylcholine because of the M3 action on the vascular smooth muscle. আর কি হতে পারে? আইসোপ্রেনালিন because of its beta 1 and beta 2 action and no alpha action. আর কি হতে পারে? হিস্টামিন which can also cause vasodilatation. হলো, এইবার দেখ আমরা এখানে দিচ্ছি কি, আলফা ব্লকার ফেনক্সিবেনজামিন। হ্যাঁ, আলফা ব্লকার দেওয়ার পর ঠিক অ্যাসিটাইলকোলিন যেমন হলো, অ্যাট্রোপিন দেওয়ার পর অ্যাসিটাইলকোলিন দিলাম, নিকোটিনিক অ্যাকশন উল্টো হলো। ঠিক দেখ এখানেও তাই। অ্যাড্রিনালিনের কি এফেক্ট ছিল? রাইজ ইন বিপি। আলফা ব্লকার দেওয়ার পর কি এফেক্ট হলো?
ফল ইন বিপি। তাহলে রিভার্সড হয়ে গেল জিনিসটা। এই রিভার্সালটাকে বলা হচ্ছে ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল, described by Sir Henry Dell in 1906. 1906 সালে এই বাঁশটা দিয়েছে, তারপর এখনো চলছে। হ্যাঁ, 119 বছরের পুরনো বাঁশ। এতে আরো প্রমাণিত হলো যে বিটা অ্যাকশন অফ অ্যাড্রিনালিন ইজ রেসপন্সিবল ফর ফল ইন বিপি। কারণ দেখ আলফাটা ব্লক, এই তো সিম্পল, আগের গল্পই, বেসিক্যালি খুব সিম্পল জিনিস। আমি আলফাটা ব্লক করে দিচ্ছি, তাহলে শুধু বিটা অ্যাকশনটা পড়ে রইল। অ্যাড্রিনালিনের বিটা অ্যাকশন মানে ফল ইন বিপি, এই তো ভ্যাসোমোটর রিভার্সাল। ক্লিয়ার? তাহলে ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল কি? যে আফটার গিভিং, এটাই অ্যান্সার দেবে যে আফটার গিভিং আলফা ব্লকার লাইক ফেনক্সিবেঞ্জামিন as the alpha receptors are blocked, so only beta action or beta 2 mediated vasodilatation and fall in BP will occur by giving adrenaline. This reversal of the effect of adrenaline is first described by Sir Henry Dell in 1906 and hence called vasomotor reversal of Dell. Clear? Again, copy of the chymographic tracing of mean arterial BP of anesthetized cat. এই অ্যানাস্থেসিয়াটা কি দিয়ে দেবে? দেখ কোশ্চেন কোথায় চলে যেতে পারে। এই অ্যানাস্থেটাইজড ক্যাট যে বলে যাচ্ছি, এই ক্যাটের অ্যানাস্থেসিয়া কি দিয়ে দিবি? এ পড়ানো হয়ে গেছে তো অ্যানাস্থেটিক। কোন অ্যানাস্থেটিক ইউজ করবি? ক্লোরোফর্ম। তাহলে ইনজেকশন পেন্টোবারবিটন। ওকে, তাহলে হবে তো ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল। হ্যাঁ, এর থেকে সহজ করে আর পারবো না বলতে। দেখ এখানে দেখানো হচ্ছে, দেখ ইনজেকশন ফেন্টোলামিন দেওয়া হলো, এখানে ফেনক্সিবেঞ্জামিন বা ফেন্টোলামিন, বোথ আর আলফা ব্লকার। ফেন্টোলামিন দেওয়া হলো এই যে 1000, দেওয়ার পর এপিনেফ্রিন, এই যে দেখ প্রথমে এপিনেফ্রিন দেওয়া হয়েছে, দেখ এ দেখ ভেরি ক্লিয়ার, এখানে এ দেখ বেস লাইন এখানে নিচে নেমে যাচ্ছে, তো একদম অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন। তারপর তুই আলফা ব্লকার দিলি, আলফা ব্লকার দেওয়ার পরে আলফাটা ব্লক হলো, দেখ হার্ট রেট বাড়ছে। কেন হার্ট রেট বাড়বে? দেখ এখানে রয়েছে না, হার্ট রেটটা বাড়লো। কেন হার্ট রেট বাড়লো? খুব সিম্পল, এত জটিল কিছু নয়। ব্লাড প্রেসার যদি কমে, if there is hypotension, there is reflex tachycardia. If there is hypertension, there is reflex bradycardia. তাহলে এখানে কি হচ্ছে? আলফা ব্লকার দেওয়াতে আলফাটা ব্লক হয়ে গেল, তো হাইপোটেনশন হচ্ছে, তাই তো? তাহলে কি হবে? কম্পেনসেটরি রাইজ ইন হার্ট রেট। So that's why sir, that's why there is rise in heart rate, because it is compensatory action due to fall in BP. এখানেও তাই দেখ, ঠিক আছে? আরেকটা প্যারালাল এক্সপ্লেনেশন হয়, সেটা হচ্ছে অ্যাড্রিনালিনটা, এখানে তো অ্যাড্রিনালিনটা কাজ করছে, আলফা ব্লকার দিলাম, তাই তো? তাহলে আলফাটা ব্লক হলো, বিটা 2টা তো ওপেন। বিটা 2 কোথায় থাকে? হার্টে থাকে। কি করে? ইনক্রিজ ইন হার্ট রেট। তাহলে দিস হার্ট রেট ইজ ডিউ টু বিটা 2 অ্যাকশন। হ্যাঁ, তো বেড়েছে তো, বিটা 2 তে কি হবে? হার্ট রেট বাড়বে, তো ব্লাড প্রেশার কমবে, কিন্তু হার্ট রেট তো বাড়বে, তাই না? বিটা 2 একটা প্যারাডক্সিক্যাল রিসেপ্টর। বিটা 2 হার্টে গেলে যখন কাজ করছে তখন হার্ট রেট বাড়ায়, ব্লাড ভেসেলে যখন কাজ করছে তখন ভ্যাসোডাইলেটেশন করে, ব্রঙ্কিয়াল স্মুথ ভেসেলে যখন আছে তখন ব্রঙ্কিয়াল কি করে? ব্রঙ্কিয়াল ডাইলেটেশন করে। ওই জন্য আমরা বিটা 2 অ্যাগনিস্ট দিই।
তাই না? সালবুটামল, টার্বুটালিন কি বিটা 2 অ্যাগনিস্ট, দে কজ ব্রঙ্কোডাইলেটেশন, অর্থাৎ রিল্যাক্সেশন করছে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলের, কিন্তু হার্টে যখন যাচ্ছে তখন কন্ট্রাকশন করছে, কজিং রাইজ ইন হার্ট রেট। ওকে, এটা ট্যাকিফাইলাক্সিস বললাম অলরেডি, ছেড়ে দে, এটা সবটাই আছে এর মধ্যে আর কি। যাই হোক, এটা হচ্ছে ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল, এটা হচ্ছে নিকোটিনিক অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন, এটা হচ্ছে ট্যাকিফাইলাক্সিস। এই একটা গেল। দেখ অ্যান্টি-অ্যামিবিক, এটাতে শুনতে থাক খালি, 71টা স্লাইড আছে, আমি রিডিং মেরে যাব। হ্যাঁ, পড়বো না, দাঁড়া, পাগল নাকি? অ্যান্টি-অ্যামিবিক ড্রাগ, দেখ অ্যামিবা তো জানিসই কি 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 কি, এন্টামিবা হিস্টোলাইটিকা, জিয়ারডিয়া প্যাথোলজি ডিপার্টমেন্টে ক্লাস হচ্ছে আবার, তাই তো? জিয়ারডিয়া ল্যাবলিয়া, ট্রাইকোমোনাস ভাজাইনালিস, তাই তো? আচ্ছা, অ্যামিবিক ডিসেন্ট্রির ফিচার জানিস কি হয়? কি হয়? ব্যাসিলারি ডিসেন্ট্রি আর অ্যামিবিক ডিসেন্ট্রির পার্থক্য কি? প্যাথোলজির কোশ্চেন, মাইক্রোবায়োলজির কোশ্চেন এখন। হ্যাঁ, যাই হোক, মাইক্রোস্কোপই নেই তোর কাছে, তোর কাছে মাইক্রোস্কোপ নেই, তোকে পেশেন্ট এসে বললো যে আমার ডায়রিয়া হচ্ছে, তুই কি কি একটা কোশ্চেন করবি যে এটা হচ্ছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ অ্যামিবিক, যদি না হয় তাহলে ব্যাসিলারি। ইয়েস ইয়েস, যদি অ্যামিবিক ডিসেন্ট্রি হয় তাহলে দেয়ার উইল বি প্যাসেজ অফ ব্লাড এন্ড মিউকাস, ওকে, যেটা ব্যাসিলারি ডিসেন্ট্রিতে হবে না। ক্লিয়ার? যাই হোক, এই শোন, কথা বললে আরো দেরি হবে। আচ্ছা, এটা হচ্ছে এই অ্যামিবিক ডিসেন্ট্রি, এটা হচ্ছে আমাদের গরিব লোকের ডিজিজ, ইউরোপ আমেরিকা এসব হয় না, এসব হয় ইন্ডিয়াতে হয়, হ্যাঁ, সাহারাতে হয়, আফ্রিকাতে হয়, ইন্দোনেশিয়া, এইসব জায়গায়, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজে হয়। Poor environmental sanitation, because fecal-oral route is the transmission route, and low socioeconomic status, very important. Amoebiasis is caused by ingestion of cyst of E. histolytica. Incubation period of amoebic dysentery is usually 2 to 3 days. Can be luminal, এবার দেখ, very important. Amoebiasis can be luminal, তার মানে লুমেনের ভেতর অ্যামিবিয়াটা রয়েছে, অথবা ইট মে বি ইন্টেস্টিনাল, অর্থাৎ ইন্টেস্টিন দিয়ে ঢুকে গেছে, আর নইলে এক্সট্রা ইন্টেস্টিনাল। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, সাইট ফর এক্সট্রা ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস, সাইট ফর এক্সট্রা ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস কোশ্চেন আসে, লিভার, লাংস, ব্রেন, কিডনি। লিভার, সাইট ফর এক্সট্রা intestinal amoebiasis is liver. Luminal cycle কি trophozoites live on the surface of the colonic mucosa as commensal, এটা হচ্ছে luminal, অর্থাৎ লুমেনে রয়েছে, লুমেন দিয়েই সিস্ট বেরিয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ইন্টেস্টিন, যখন invades the mucosa and form amoebic ulcers, then it is intestinal. And then কি extra intestinal, যে যখন সেটা পোর্টাল ভেন দিয়ে চলে যাচ্ছে লিভারে এবং করছে অ্যামিবিক লিভার অ্যাবসেস। হলো? মেইন ট্রিটমেন্ট কি? মেইন ট্রিটমেন্ট হচ্ছে মেট্রোনিডাজল। হলো? মেট্রোনিডাজল বা টিনিডাজল, এগুলো থেকে লং কোশ্চেন আসবে না, সব শর্ট নোট। মেট্রোনিডাজলটা লং হতে পারে। হলো? আচ্ছা, মেইন হচ্ছে মেট্রোনিডাজল অর টিনিডাজল, ক্লোরোকুইন দেওয়া যেতে পারে, এক্সট্রা ইন্টেস্টিনাল, and amide like duroxenite furoate। লিখে রাখ, যেটুকু আমি বলছি শুধু সেটুকু লিখে রাখ, এটাই ইম্পর্টেন্ট। যে টিস্যু অ্যামিবিয়াসাইডস, টিস্যু অ্যামিবিসাইডস হচ্ছে কি
মেট্রোনিডাজল অ্যান্ড টিনিডাজল। হলো? like amoebic liver abscess বা extraintestinal amoebiasis, amoebic liver abscess বা extraintestinal amoebiasis ট্রিটমেন্ট হচ্ছে ক্লোরোকুইন। ক্লোরোকুইন। আর কি লুমিনাল অ্যামিবিয়াসিস, অর্থাৎ শুধু লুমেনে রয়েছে, ইন্টেস্টিনেও যায়নি, লিভার অ্যাবসেস তো হয়নি, শুধু লুমেনে রয়েছে, তাদের হচ্ছে ডাইলক্সানাইট, ডাইলক্সানাইট ফিউরোয়েট, ডাইলক্সানাইট ফিউরোয়েট। আর আগে একটা ট্যাবলেট ছিল আয়োডোকুইনল, এখন ব্যান হয়ে গেছে, উঠে গেছে আয়োডোকুইনল। ঠিক আছে, এই কটাই মেইন জিনিস পড়া। এছাড়া কি অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে? টেট্রাসাইক্লিন আর পারামোমাইসিন। টেট্রাসাইক্লিন এন্ড প্যারামোমাইসিন। প্যারামোমাইসিন কি? অ্যামাইনো গ্লাইকোসাইড। ওকে, অ্যামিকাসিন, জেন্টামাইসিন, প্যারামোমাইসিন, ওকে, সুপ্রামাইসিন। ওকে, মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল ভেরি ইম্পর্টেন্ট। লেখো মেট্রোনিডাজল কি ব্রড স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম। মেইন এফেক্ট কার এগেইনস্টে? অ্যারোবিক না অ্যানারোবিক? অ্যানারোবিক ব্যাকটেরিয়া। আর কি প্রোটোজোয়া, যেমন ই হিস্টোলাইটিকা, জিয়ার্ডিয়া ল্যামলিয়া, ট্রাইকোমোনাস ভাজাইনালিস ডাজ নট অ্যাফেক্ট অ্যারোবিক ব্যাকটেরিয়া। এইখানে একটা কোশ্চেন হয়, লেখো এক্সপ্লেন হোয়াই, পরীক্ষায় দেবে। এক্সপ্লেন হোয়াই মেট্রোনিডাজল ইজ নট এফেক্টিভ এগেইনস্ট অ্যারোবিক ব্যাকটেরিয়া। Explain why 5 নম্বর metronidazole is not effective against aerobic bacteria। কেন, কি বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, লেখো explain why এর অ্যান্সার লেখো। যে তার আগে মেকানিজমটা আমি বলে দিই একটুখানি। দেখো এটা হচ্ছে ইনফেক্টেড সেল, হলো? এবার দেখো এটা হচ্ছে মেট্রোনিডাজল। কি হচ্ছে? মেট্রোনিডাজলটা ইনফেক্টেড সেলে এসে ঢুকছে, ঢোকার পর কি হলো, একটা নাইট্রো যে গ্রুপটা রয়েছে, দেখো এই যে নাইট্রো গ্রুপটা রয়েছে, এই নাইট্রো গ্রুপটা এখান থেকে নাইট্রো রিডাকটেজ এনজাইম দিয়ে ভেঙে যাচ্ছে, এবং ভেঙে গিয়ে কি হচ্ছে, রিডিউস টু হাইলি রিঅ্যাক্টিভ নাইট্রো রেডিকালস। এই নাইট্রো রেডিকালস গুলো কি করছে? নাইট্রো রেডিকালস গুলো এই ইনফেক্টেড সেলটাকে বাই অক্সিডেটিভ স্ট্রেস ওকে ড্যামেজ করে দিচ্ছে। তাহলে আমার ফাইনাল রেজাল্ট কি হলো দেখো, সো রিডিউস টু হাইলি রিঅ্যাক্টিভ নাইট্রো রেডিকালস competes with biological electron acceptor of infective organism, acts as electron sink of PFOR। PFOR কি? pyruvate ferroxidine oxidoreductase enzyme pathway। PFOR বললেও হবে, হলো? so it basically inhibits the PFOR pathway and thus the causative organism dies because of oxidative stress, হলো? so energy metabolism is disrupted and the organism dies by oxidative stress। so তাহলে বোঝা গেল। এবার লেখো এক্সপ্লেন হোয়াইটা লেখো, যে যে অ্যারোবিক ব্যাকটেরিয়া lacks the nitroreductase enzyme। Aerobic bacteria lacks the nitroreductase enzyme required for nitrogen free radical formation in the mechanism of metronidazole। তাই না? তাহলে নাইট্রোরিডাকটেজ যদি না থাকে, অ্যারোবিকে কি হচ্ছে, নাইট্রোরিডাক্ট, এই যে এনজাইমটা যেটা বললাম, এই যে এনজাইমটা এটা অ্যারোবিক ব্যাকটেরিয়া থাকছে না। তাহলে অ্যারোবিকে যদি না থাকে তাহলে এটা ভাঙবে না,
so there will be no action in case of aerobic. এটা কিন্তু এক্সপ্লেন হয়, ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা এক্সপ্লেন হয় আসে এই চ্যাপ্টার থেকে, বলছি সেটা। আচ্ছা, মেট্রোনিডাজলের ডোজ কি হবে? দেখ হাফ লাইফ কতক্ষণ? 8 ঘন্টা। তাহলে ডোজ কি হবে? TDS, থ্রাইস ডেইলি, ভেরি ইম্পর্টেন্ট। মেট্রোনিডাজলের ডোজ কি হবে? থ্রাইস ডেইলি। মোস্ট কমন সাইড এফেক্ট কি? মেটালিক টেস্ট, M ফর M। মেট্রোনিডাজলের মোস্ট কমন সাইড এফেক্ট কি? মেটালিক টেস্ট, মনে থাকে যেন। আর কি ভেরি ইম্পর্টেন্ট মেট্রোনিডাজলে? ডাইসালফিরাম রিঅ্যাকশন। ডু ইউ নো হোয়াট ইজ ডাইসালফিরাম রিঅ্যাকশন? ইয়েস, অ্যালকোহলিক যারা, তাদের যদি মেট্রোনিডাজল দেওয়া হয় তাহলে ডাইসালফিরাম রিঅ্যাকশন হতে পারে। কি হয় এখানে? হট ফ্লাশ, হাইপারটেনশন, ওকে, আনইজিনেস, ওকে, রেস্টলেসনেস, এগুলো তৈরি হবে। ওকে, দিস আর কল্ড ডাইসালফিরাম লাইক রিঅ্যাকশন। তাহলে দেখো ইন্ডিকেশন ফর মেট্রোনিডাজল, কোথায় কোথায় মেট্রোনিডাজল দেওয়া যেতে পারে লেখো। নাম্বার 1 অ্যামিবিয়াসিস, নাম্বার 1 হচ্ছে অ্যামিবিয়াসিস, নাম্বার 2 জিয়ার্ডিয়াসিস, নাম্বার 3 ট্রাইকোমোনাস ভাজাইনাইটিস, নাম্বার 4 অ্যানারোবিক ব্যাকটেরিয়াল ইনফেকশন। ভেরি ইম্পর্টেন্ট ইউজেস বা ইন্ডিকেশনস: অ্যামিবিয়াসিস, জিয়ার্ডিয়াসিস, ট্রাইকোমোনাস ভাজাইনাইটিস, অ্যানারোবিক ব্যাকটেরিয়াল ইনফেকশনস। আর আরো আছে সিউডোমেমব্রেনাস কোলাইটিস বাই ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি, pseudomembranous colitis by Clostridium difficile, H. pylori regimen, H. pylori regimen, ulcerative gingivitis, H. pylori regimen and ulcerative gingivitis। এই এটা কিন্তু খুব কমন কোশ্চেন। আরেকটা এক্সপ্লেন হয় বা শর্ট নোট, H. pylori regimen জানিস? হ্যাঁ, কি কি H. pylori? হ্যাঁ, কি সেটা? যে কোনো একটা বল। অ্যান্টিবায়োটিক কি? অত কিছু আহামরি নেই, আমি বলে দিচ্ছি শোন। ট্রিপল ড্রাগ থেরাপি হলো। ট্রিপল ড্রাগ কি? একটা হচ্ছে পিপিআই হয়ে গেল, একটা হচ্ছে মেট্রোনিডাজল বা টিনিডাজল, আরেকটা হচ্ছে অ্যামক্সিসিলিন বা ক্লারিথ্রোমাইসিন। এই তো হয়ে গেল। একটা পিপিআই, একটা ক্লারিথ্রোমাইসিন বা অ্যামক্সিসিলিন, একটা মেট্রোনিডাজল বা টিনিডাজল, শেষ। আর কিছু দরকার নেই তো। দিস ইজ H. pylori regimen। কতদিন চলবে? 2 উইকস হলো। আচ্ছা, টিনিডাজল কি? টিনিডাজল সেম লাইক মেট্রোনিডাজল, আরো সেফার। সুবিধা কি টিনিডাজলে? টিনিডাজলের হাফ লাইফ হচ্ছে 12 ঘন্টা, হাফ লাইফ হচ্ছে 12 ঘন্টা থেকে 24 ঘন্টাও যায়। এবার যার ফলে কি টুয়াইস ডেইলি অর সিঙ্গেল ডেইলি উইল ডু, দিনে একবার বা দুবার দিলেই হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা মেট্রোনিডাজলের ওভার টিনিডাজলের ওভার মেট্রোনিডাজল হলো। ইউজেস কি? ওই সেম, অ্যামিবিয়াসিস, জিয়ার্ডিয়াসিস হলো, ট্রাইকোমোনাস ভাজাইনাইটিস, অ্যানারোবিক ইনফেকশনস দেওয়া যাবে, H. pylori দেওয়া যাবে। দেখো সেকনিডাজল আর অনিডাজল হলো আরো ভালো, অনিডাজল, ঠিক আছে তো? অনিডাজলের হাফ লাইফ হচ্ছে 17 থেকে 29 ঘন্টা যেতে পারে এদের। তাহলে একটা সিঙ্গেল ডোজ উইল ডু। তাহলে এবার তোরা চিন্তা কর যে O2 বা অফ্লক্সাসিন অনিডাজল, হাউ মাচ ইরেশনাল ইট ইজ। আমরা O2 দিনে কভার করে খাই, দিনে 2টো করে খায়, বলে না? দিনে 2টো করে O2 খেয়ে নাও, 3 দিন খাও। কোন রেশনালিটি আছে? একটা হাফ লাইফ 17 ঘন্টা থেকে 30 ঘন্টা, সেটা দিনে 2বার খাওয়ার কি দরকার? কেন 2বার করে খাচ্ছে? কারণ অফ্লক্সাসিনটাকে দিনে 2বার করে ডোজ। That's why ofloxacin and onidazole cannot be combined. And O2
is an absolute irrational combination. You can either give ofloxacin or give onidazole. If you have to give both, you give both in separate doses, but not as a combination. বোঝা গেল? সারটানিডাজল একটাই পয়েন্ট মনে রাখার, সেটা কি? একমাত্র এই মেট্রোনিডাজল গ্রুপের ড্রাগ যার ডাইসালফিরাম রিঅ্যাকশন নেই। So only one drug of this group which does not have disulfiram reaction, that is sartaconazole, sartanidazole. Sartanidazole, absence of disulfiram like reaction হলো। আচ্ছা, এইবার আয় ক্লোরোকুইন। ক্লোরোকুইন আমি প্রথমে বললাম কখন দেব, সব অ্যামিবিয়াসিসে ক্লোরোকুইন দেব না। দেখ প্রথমেই বলেছি কখন দেব, লুমিনাল যে অ্যামিবিয়াসিস তাতে কি দেব? না, দেব না। ইন্টেস্টিনালে কি দেব? দেব না। একমাত্র যখন দেখব ইন্টেস্টিন ছেড়ে বেরিয়ে ও লিভারে চলে গেছে, তখন আমি ক্লোরোকুইন দেব। প্রশ্ন হলো এত ড্রাগ থাকতে ক্লোরোকুইন কেন? ক্লোরোকুইনের কোনো প্রোভেন এফেক্ট আছে? হ্যাঁ, কিছু এফেক্ট আছে, কিন্তু তার চেয়েও বড় কারণ যেটা, সেটা হচ্ছে ক্লোরোকুইনের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন খুব হাই। কেন? কারণ ওটা লিভারে কনসেন্ট্রেটেড হয়। তাহলে ক্লোরোকুইন একটা ব্রড স্পেকট্রাম ড্রাগ, লিভারে কনসেন্ট্রেটেড হয়। দ্যাটস ওয়াই ইট ইজ মোস্ট বেনিফিশিয়াল ইন অ্যামিবিক লিভার অ্যাবসেস। ক্লিয়ার? অন্য কোনো ড্রাগ নয়, মেট্রোনিডাজল নয়। কেন? যদিও মেট্রোনিডাজলের অ্যান্টি অ্যামিবিক এফেক্ট আছে, কিন্তু ক্লোরোকুইন ইজ প্রেফার্ড। কেন? ওর কনসেন্ট্রেশন গেটস ভেরি হাই ইন লিভার। দেখো, it is basically tissue amoebicidal, specially against amoebic hepatitis or liver abscess, because concentrated in liver and kills trophozoites of E. histolytica. Okay, not effective for amoebic colitis or luminal anaerobic bacteria absorbed in upper intestine. দেখ এখানে একটা পয়েন্ট, আগে ডাইলক্সিনেটটা পড়িনি, তারপরে এটাকে বলছি। দাঁড়া, এইটুকুই ক্লোরোকুইন। ক্লোরোকুইন নিয়ে বাকি সব অ্যান্টি ম্যালেরিয়ায় বলে দেওয়া হয়েছে, নতুন করে বলার কিছু নেই। এই ক্লোরোকুইন দেওয়ার আগে একটা টেস্ট করতে হয়, ম্যালেরিয়াতে বলেছিলাম, বলতে পারবি? দাঁড়া দেখি কেউ বলতে পারে কিনা। ক্লোরোকুইন দেওয়ার আগে একটা টেস্ট করতে হবে, ম্যালেরিয়া পড়ানোর সময় বলেছি, বলতে পারবি? করতেই হবে, ম্যান্ডেটরি। ইয়েস, সিকল সেল ডিজিজ। টেস্টটার নাম কি? সিকল সেল ডিজিজ কেন হয়? কোন এনজাইমের ডেফিসিয়েন্সিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। G6PD, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ। সো G6PD ডেফিসিয়েন্ট কিনা পেশেন্ট, সেটা দেখতে হবে। সো ম্যান্ডেটরি টু চেক G6PD deficiency before administering chloroquine, even in case of malaria and in case of amoebiasis extestinal. আর কি এর সঙ্গে দিতে হবে? ডাইলক্সিনাইড ফিউরোয়েট। ডাইলক্সিনাইড ফিউরোয়েট কি? দেখ, এতক্ষণ আমি যেটা বললাম মেট্রোনিডাজল, মেট্রোনিডাজল ইজ গুড ফর tissue or intestinal amoebiasis. Chloroquine is good for extraintestinal amoebiasis. অর্থাৎ ইন্টেস্টিনের ভেতর যখন অ্যামিবাটা ঢুকে বসে আছে, মেট্রোনিডাজল আর ট্রিনিডাজল উইল অ্যাক্ট। যখন লিভারে চলে যাচ্ছে তখন ক্লোরোকুইন উইল অ্যাক্ট। কিন্তু যখন লুমেনের ভেতর থাকছে তখন একমাত্র ডাইলক্সিনাইড ফিউরোয়েট অর লুমিনাল অ্যামিবিওসাইট উইল অ্যাক্ট। ক্লিয়ার? দিস ইজ কল্ড লুমিনাল অ্যামিবিওসাইট। তাই জন্য এই কোশ্চেন আসে, লেখ explain why diloxanate furoate is added with metronidazole or chloroquine in the treatment of amoebiasis or amoebic liver abscess. In the treatment of amoebiasis or amoebic liver abscess.
ঠিক আছে, এক কথায় উত্তরটা কি হবে যে লেখ, এটা লিখে রাখ, মেট্রোনিডাজল আর টিনিডাজল অ্যারো কি করছে, ইন্টেস্টিনাল ট্রিটমেন্ট অফ ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস। ক্লোরোকুইন কি করছে, ট্রিটমেন্ট অফ এক্সট্রা ইন্টেস্টিনাল অর হেপাটিক অ্যামিবিয়াসিস। হলো? তাহলে আমি যখন এই দুটো দিচ্ছি তখন হয় লিভারের ক্লিয়ারেন্স হচ্ছে অ্যামিবার, আর নইলে ইন্টেস্টিনে হচ্ছে, লুমেনটা কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে। তাহলে টু ক্লিয়ার আপ দ্য লুমেন we have to add diloxanide. So diloxanide is added to have a complete coverage including the lumen. Including the lumen. আর পারা যাবে তো? Explain why? খুব সহজ। So drug of choice for mild intestinal or asymptomatic amoebiasis এর ক্ষেত্রে ড্রাগ শুধু এটা দিলেই হবে, বাকি সব ক্ষেত্রে মেট্রোনিডাজল বা ক্লোরোকুইনের সঙ্গে অ্যাড করে দিতে হবে। নাইট্রোজক্সাসাইড নিক্লোসামাইড দেয় না পরীক্ষায়, দিয়ে বেকার লাভ নেই। আয়োডোকুইনল, ইট ইজ অ্যান অবসোলিট ড্রাগ, নো নিড টু ডিসকাস। টেট্রাসাইক্লিন মানে ডক্সিসাইক্লিন দেওয়া যেতে পারে, ওকে, it will act in case of amoebiasis but only if added with metronidazole or trinidazole or chloroquine, not as a monotherapy. Parmomycin and aminoglycoside, which can also be used as treatment of the amoeba but not in case of extraintestinal amoebiasis. Basically এর একটা অন্য ইউজ আছে, আমি পরটা যখন যাব। লিশমানিয়াসিসে প্যারমোমাইসিন ইউজ করা হয়, এগুলো তো বললাম অলরেডি, ডায়াগনোসিসে যাচ্ছি না আমি আর। তাহলে দেখো এক কথা যদি আমরা বলি, ট্রিটমেন্ট অফ অ্যাকিউট অ্যামিবিক ডিসেন্ট্রি, আমরা প্রথমে একটা অ্যামিবিসাইডাল ড্রাগস দেব, যেমন দিতে পারি মেট্রোনিডাজল, যেমন দিতে পারি টিনিডাজল, ওকে। তার সঙ্গে আমরা ডাইলক্সানেট ফিউরোয়েট একটা অ্যাড করে দেবো। এছাড়া আমরা ওআরএস দেবো, আইভি ফ্লুইড দেবো, বেড রেস্ট দেবো, অ্যান্টিস্প্যাজমোটিক দিতে পারি। দ্যাট ইজ দ্য ট্রিটমেন্ট অফ অ্যাকিউট অ্যামিবিক ডিসেন্ট্রি। তাই করা হয়েছে, দেখো মেট্রোনিডাজল, টিনিডাজল, ডাইলক্সানেট ফিউরোয়েট, অল্টারনেটিভ এগুলো রয়েছে। সব কটাতে ডাইলক্সানেট ফিউরোয়েট অ্যাড করা আছে। দ্যাট ইজ হোয়াট আই এম টকিং অ্যাবাউট। হেপাটিক অ্যাক্সেস হলে মেট্রোনিডাজল ড্রাগ অফ চয়েস প্লাস লুমিনাল এজেন্ট। For non-responsive to metronidazole, chloroquine plus luminal agent. Okay? তাহলে ওই metronidazole নইলে chloroquine, luminal agent থাকতেই হবে, যেমন ডাইলক্সানাইড। এটাই হচ্ছে ট্রিটমেন্ট। অনেক কিছু আছে, এগুলোর মধ্যে যাচ্ছি না। কেন রিস্ক ফ্যাক্টরস, ক্লিনিক্যাল ফিচার্স কি, ফিভার আসবে, পেইন ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াম, কি করে বুঝবে অ্যামিবিক লিভার অ্যাবসেস? পেশেন্টের ফিভার থাকবে, বমিভাব থাকবে, পেটের ডান দিকে খুব ব্যথা থাকবে, আর দেখবে পেটটা প্যালপেট করলে লিভারটা বড় হয়ে গেছে। দিস আর দ্য ক্লাসিক্যাল সাইন্স অফ লিভার অ্যাবসেস। লট অফ কজেস আর দেয়ার, হ্যাঁ, HIV ইনফেকশন ইজ এ ভেরি কমন কজ। রাইট, যেটা আমি বলছিলাম প্যারমোমাইসিনের কোর্সটা, তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, জানো তোমরা অলরেডি লিশমানিয়া ডোনোভানাই, তাই তো? কালাজ্বর, ভিসেরাল লিশমানিয়াসিস হলো কালা জ্বর। আমরা ছোটবেলায় শুনেছি, বা তোমরা হয়তো পুরনো বাংলা যারা লেখক তাদের বই পড়লে হয়তো জানতে পারবে, বলা হতো ওলা উঠা, তাই না? অর্থাৎ হাই মর্টালিটি রেট ছিল। এবং কালা জ্বর কেন? কারণ গায়ের স্কিনটা কালো হয়ে যেত, প্রচন্ড জ্বর আসতো, গায়ের স্কিনটা কালো হয়ে যেত, এবং তারপর মানুষ মারা যেত। অবভিয়াসলি দেয়ার ইজ হেপাটোস্প্লিনোমেগালি, ওকে, স্প্লিনটা, পেটটা এতটা বড় হয়ে যাবে এবং পেশেন্ট উইল ডাই অ্যাট সাম পয়েন্ট। গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে, আমরা পড়েছি কালা জ্বর, ট্রিটমেন্ট ছিল না। একজন বাঙালি, ইয়েস, ইউএন ব্রহ্মচারী, যার নামে কলকাতায় রাস্তা আছে, ইউএন ব্রহ্মচারী স্ট্রিট, উনি কালাজ্বর এর প্রতিষেধক আবিষ্কার করেছিলেন, ইউরিয়াস টিবামিন।
পরবর্তীকালে ওটা আরেকটু আপগ্রেড করা হয়, স্টিবোগ্লুকোনেট, সোডিয়াম স্টিবোগ্লুকোনেটের আমরা চেঞ্জ করি, যদিও স্টিবোগ্লুকোনেটও এখন ইউজ করা হচ্ছে না কারেন্টলি। লিখে রাখো, কারেন্টলি অ্যাজ পার দা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা আমরা বলি ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাশনাল এনভিডিসিপি, এনভিডিসিপি, কমিউনিটি মেডিসিনে পড়বে পরের বছরই, বা হয়তো পড়েছো আমি জানি না, ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। এরা আমাদের দেশে এই ধরনের ভেক্টর বর্ন ডিজিজের গাইডলাইন দেয়। এরা বলছে আমাদের দেশে নাম্বার 1 ড্রাগ হচ্ছে এই মুহূর্তে মিল্টেফোসিন, মিল্টেফোসিন, MILTEFOSIN, মিল্টেফোসিন। নাম্বার 2 হচ্ছে অ্যাম্ফোটেরিসিন বি, লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি টু বি প্রেফার্ড, লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি, বি, বি ফর বম্বে, লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি, ঠিক আছে। আচ্ছা, WHO যদি গাইডলাইন মানিস, তাহলে WHO গাইডলাইন হচ্ছে ঠিক এর উল্টো। WHO বলছে নাম্বার 1 ড্রাগ হচ্ছে লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি, নাম্বার 2 হচ্ছে মিল্টেফোসিন। as per WHO হলো, amphotericin is very costly, liposomal amphotericin B is very costly injection, available only in injectable form and has high adverse effect. আমাদের যেটা হয় না, আমি বলি কালাজার আমাদের দেশে যেটা হয়, একটা হয় আফ্রিকাতে আর একটা হয়। আফ্রিকাতে তোরা যারা চাঁদের পাহাড় পড়েছিস, বিভূতিভূষণে পড়েছিস তো, চাঁদের পাহাড়ে ছিল স্যান্ড ফ্লাই, ওকে, সো দ্যাট স্যান্ড ফ্লাই ইজ অলসো কজিং লিশম্যানিয়া ডোনোভারাই, ওকে, দ্যাট ইজ এ ডিফারেন্ট টাইপ অফ ইনফেকশন। আর আমাদের যেটা হয় মূলত সাব হিমালয়ান টেরেস, মানে বিহারে মূলত হয় কালাজার। তো দ্যাট ইজ জেনারেলি লিশম্যানিয়া, ভিসেরাল লিশম্যানিয়াসিস যে বলতে যেটা বুঝি আমরা, সেটা হচ্ছে বিহারের টাইপ। Basically affects the reticuloendothelial system and characterized by, see, this is the picture of কালাজার। দেখো বাচ্চাটার গাটা কালো হয়ে গেছে এবং পেটটা দেখেছো কতটা বড় হয়ে গেছে। This is hepatosplenomegaly, okay, high fever, hepatosplenomegaly, and there is blackish discoloration of the skin with high mortality rate, that is কালাজার। ট্রিটমেন্ট কি? সোডিয়াম স্টিবোগ্লুকোনেট। So sodium stibogluconate is the drug, SSG is the drug of choice for Kalajar, but no longer useful in Bihar because of extensive resistance. Okay, no longer useful in Bihar. It is water soluble pentavalent antimonial compound. So this is basically containing antimony, so highly toxic. Because it contains antimony, it is highly toxic. Hello. mechanism বইতে আছে, পড়ে নেবে। basically inhibits the bioenergetics of the parasite and glycolytic and fatty acid oxidation pathway. যাই হোক, পেন্টামিডিন এখন ইউজ হয় না, একমাত্র নিউমোসিস্টিস জিরোবেসি নিউমোনিয়া ইন এইডস পেশেন্ট। আচ্ছা দেখো এখানে একটা জিনিস বল, পেন্টামেসিনে কোনো ইম্পর্টেন্স নেই, কোশ্চেন আসবে না। যেটা কোশ্চেন আসবে, treatment of pneumocystis jirovecii pneumonia in AIDS patient, treatment of pneumocystis jirovecii pneumonia of AIDS patient। শানবাগ বই কারো কাছে আছে? এখন আছে? হ্যাঁ, থাকলে দে। এখন নেই, এখন নেই, তোদের কাছে পরীক্ষার সময় থাকে, থাকলে দেখাতাম, শানবাগের একটা ভুল দেখাতাম, ঠিক আছে। কোট্রিমক্সোজল কোনোদিনও খুলিস শানবাগে? আছে? পিডিএফ আছে, খোল। কোট্রিমক্সাজল, ঠিক আছে, আছে পিডিএফ, দেখবি কোট্রিমক্সাজলে ট্রিটমেন্ট কোথায় কোথায় কোট্রিমক্সাজল দেওয়া যায়। শানবাগে অন্তত 10 থেকে 15টা ইন্ডিকেশন আছে, একটা ইন্ডিকেশনও দেওয়া যায় না, এক্সেপ্ট নিউমোসিস্টিস জিরোবেসি নিউমোনিয়া। কোট্রিমক্সাজলের একটাই মাত্র ইন্ডিকেশন এখন আছে, সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ নিউমোসিস্টিস জিরোবেসি নিউমোনিয়া। আর নিউমোসিস্টিস জিরোবেসি নিউমোনিয়ায় এই পেন্টামিডিন দেওয়া যেতে পারে। সো ট্রিটমেন্ট অফ নিউমোসিস্টিস জিরোবেসি নিউমোনিয়া, one is cotrimoxazole,
and number 2 is pentamidine. এই জন্য এতগুলো কথা বললাম। পেয়েছিস? কই পেয়েছিস কোট্রিমক্সোজল? কোথায়? হ্যাঁ, এটা তো ফ্যাট সলিউবল ভিটামিন। কোট্রিমক্সোজলটা খোল। কি বোঝা গেল তো? কোশ্চেনটা কেন বললাম সেটা হচ্ছে যে নিউমোসিস্টিস জিরোভিসি নিউমোনিয়া ট্রিটমেন্ট কি, পরীক্ষা কোশ্চেন হবে। নিউমোসিস্টিস জিরোভিসি নিউমোনিয়া ট্রিটমেন্ট কি? 1 is কোট্রিমক্সোজল, নাম্বার 2 is পেন্টামিডিন। এইবার হচ্ছে অ্যাম্ফোটেরিসিন বি। অ্যাম্ফোটেরিসিন বি হচ্ছে বহু পুরনো ড্রাগ, এটাকে আমরা লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি বা LAMB বলে, যে নিউ বাট ভেরি এক্সপেন্সিভ ড্রাগ অ্যাভেলেবল। ওকে, প্রবলেমটা কি? ইট হ্যাজ দ্য হাইয়েস্ট কিউর রেট ইন কালাজার, আপ টু 99% কিউর রেট। ওকে, প্রবলেমটা কি? ডিসঅ্যাডভান্টেজ কি? হাই টক্সিসিটি, renal toxicity, anemia and neurotoxicity can occur. আর কি হতে পারে? can need prolonged hospitalization, monitoring and repeated slow IV infusions can be needed. High chance of relapse. এই দেখো বলছে visceral leishmaniasis under NVB DCP যেটা বললাম, AMB is second line treatment of visceral leishmaniasis, but WHO recommends AMB as the first line drug over miltefosine because miltefosine is teratogenic, যেটা বললাম। হলো? তাহলে WHO হিসাবে miltefosine is second line, amphotericin B is first line, India হিসাবে miltefosine is first line, amphotericin B is second line. Drug of choice of Kala-Azar in pregnant and lactating women is amphotericin B. Currently it is indicated in resistant Kala-Azar cases. In Bihar it is the standard treatment. ঠিক আছে, বিহারে কালাজারে এটাই দিতে হবে। miltefosine orally effective, approved in 2002, first line drug for কালাজার। দাঁড়া, ফাইলেরিয়াসিস আছে না, 5 মিনিটসে কমপ্লিট করব। এটা ভেরি ইজি টপিক, কিছু নেই, একই সঙ্গে হয়ে যাবে, একই ড্রাগ। দেখ একটা আমরা জানি দু রকম ফাইলেরিয়াসিস হয়, একটা হচ্ছে কিউটেনিয়াস ফাইলেরিয়াসিস, আরেকটা হচ্ছে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস। আমাদের দেশে যেটা হয়, এই যে পায়ের মধ্যে এলিফ্যান্টিয়াসিস হয়, পাটা এত বড় হয়ে যায়, কি পাওয়া গেল? হ্যাঁ, কই দেখি, কোট্রিমক্সাজল therapeutic uses, এই যে শানবাগ, কোট্রিমক্সাজল therapeutic index uses, urinary tract infection not used, respiratory tract infection not used, urinary tract infection এর drug of choice হচ্ছে ciprofloxacin, nitrofurantoin, not কোট্রিমক্সাজল। respiratory tract infection drug of choice is upper respiratory tract infection হলে amoxicillin clavulanic acid, lower respiratory tract infection হলে levofloxacin, সিউডোমোনাস হলে পিপারাসিলিন ডাইজোব্যাক্টাম। হয়ে গেল। ব্যাকটেরিয়াল ডায়রিয়া, কোন ব্যাকটেরিয়াল ডায়রিয়ায় কোট্রিমক্সাজল দেওয়া হয় না, আইদার ইউ হ্যাভ টু গিভ টিনিডাজল অন প্রোবায়োটিক। নিউমোসিস্টিস জিরোভিসি ইনফেকশন, এই একটাই মাত্র ইন্ডিকেশন ইজ কারেক্ট। নোকার্ডিওসিস নো, শ্যাঙ্ক্রয়েড একেবারেই না, টাইফয়েড ফিভার না, টাইফয়েড ফিভার এরাও লিখছে ফ্লুরোকুইনোন ইজ দ্য ড্রাগ অফ চয়েস। তাহলে তাই যদি হয় তাহলে এখানে দেওয়ার দরকার কি? So that's the problem of Shanbag. Okay, it requires updation. আচ্ছা, যেখানে ছিলাম ছোট্ট করে শেষ করে দিই, সেটা হচ্ছে কি যে আমাদের দেশে যে ফাইলেরিয়াসিসটা হয় সেটা হচ্ছে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস, মানে সেটা হচ্ছে মূলত লিম্ফ্যাটিক চ্যানেলটাকে এফেক্ট করে। আরেকটা ফাইলেরিয়াসিস হয়, সেটা হয় আফ্রিকায়, সেটা খুব সাংঘাতিক, সেটাকে বলা হয় রিভার ব্লাইন্ডনেস অর অঙ্কোসার্সা ভালভিউলাস, মাইক্রোবায়োলজিতে পড়বে হয়তো। ওকে, অঙ্কোসার্সা ভালভিউলাস,
এরা কি করে, রিভার ব্লাইন্ডনেস, অর্থাৎ একটা মাছি, ওই মাছিটা রিভার, অ্যামাজন রিভারের উপর যেতে যেতে যদি কামড়ায়, তাহলে প্রথমে ইচিং হবে, তারপর ব্লাডিং অফ ভিশন হবে, and finally there will be complete blindness. It is so dangerous. That is due to Onchocerca volvulus. Okay, that is also a form of filariasis. But আমাদের ওটা কনসার্ন নয়, আমরা কনসার্ন উইথ Wuchereria bancrofti. Okay, that is lymphatic type. এই যে লাইফ সাইকেল রিভার ব্লাইন্ডনেস, আমি আর যাচ্ছি না এটার মধ্যে, এটা আফ্রিকাতে হয় মূলত। So filariasis is caused by nematodes that live in the human lymph system, is called lymphatic filariasis. আমি ছবি আছে দেখাচ্ছি, দেখো আমাদের দেশে কোথায় হয়, মূলত নেপালের লোয়ার বর্ডার এবং বিহার ইউপি। ওকে, বিকজ সাব হিমালয়ান রিজিয়ন, সেখানেই মূলত জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ফাইলেরিয়াসিস মেইনলি। So treatment কি, drug treatments for lymphatic filariasis attempt to reduce the incidence of circulating microfilaria. টার্গেটটা হচ্ছে মাইক্রোফাইলেরিয়া কনসেন্ট্রেশনটা কমানো। ড্রাগ ইনক্লুড কি, albendazole plus diethyl carbamazine, albendazole plus ivermectin and DEC fortified salt. হলো? While effective on larval stage, these treatments are fairly ineffective at killing adult worm. So all are targeted towards the larval stage. এগুলোর মধ্যে গেলাম না। দেখো ফাইলেরিয়াসিসে এই দেখো যেটা বলছিলাম, এই দেখো লিম্ফ নোডটাকে এফেক্ট করেছে, দেখতে পাচ্ছ পুরো লিম্ফ্যাটিক চ্যানেলটাকে এফেক্ট করে করে যাচ্ছে। হলো, কোথায় হতে পারে, chronic lymphangitis, lymphadenitis, elephantiasis of the genitals and legs and arms. Okay, tropical pulmonary eosinophilia, filarial arthritis, epididymoorchitis proceeds to form hydrocele and chyluria. Okay, you see elephantiasis. Okay, swelling of the scrotum. Okay, and this is elephantiasis, this is so chemotherapy কি হবে, DEC, diethyl carbamazine, ivermectin and albendazole. So diethyl carbamazine or DEC is the first line of drug and it has a plasma T-half of 4 to 8 hours and excretion is faster in acidic pH. So DEC causes alteration of the microfilarial membranes so that they are readily phagocytosed by the host immune system. Very important. Explain why. DEC is a slow acting antimicrofilarial. Explain why DEC is a slow acting antimicrofilarial. Very important. Ivermectin, very important. Ivermectin is a GABA agonist basically. Okay, so causes paralysis of the causative organism. Follow? And it is drug of choice for onchocerciasis and strongyloidosis. Okay, also in COVID, ivermectin has been very much effective. So ivermectin is the treatment in onchocerciasis, strongyloidosis, basically a GABA agonist and affects the paralysis, causes paralysis of the causative organism. Very important. Albendazole. So albendazole is basically an antihelminthic which kills all adult worms. Okay, inhibits the polymerization of the microtubules, hence glucose uptake is inhibited, leading to the death of the organism. Hello. With combination of DEC and ivermectin, it enhances the action of the drugs. A single dose of its combination with either DEC or ivermectin given yearly has been used in mass programs to suppress the microfilaria and disease transmission. So তাহলে ট্রিটমেন্ট কি দাঁড়ালো ফাইলেরিয়ার, albendazole, DEC and ivermectin. মনে থাকবে তো, diethyl carbamazine, albendazole and ivermectin is the treatment of lymphatic filariasis.